নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, এবং আপনাদের মাধ্যমে যে দর্শক বন্ধু বা শ্রোতা বন্ধু যাদের সাথে আজকে আমরা যুক্ত হতে চলেছি তাদেরকেও জানাই 1432 বঙ্গাব্দের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুভ নববর্ষ। আজকে আমরা সাংবাদিক বৈঠক দেখেছি, তার বিভিন্ন বিষয় গত প্রায় 1 মাস ধরে আমরা যে কর্মসূচি নিয়ে তৈরি হচ্ছিলাম সাংগঠনিকভাবে, সেই পুরো বিষয়টাকে আজকে আমরা এখানে আপনাদের সামনে বলার চেষ্টা করব। আমার সাথে রয়েছেন জেলার চেয়ারম্যান অলোক চক্রবর্তী মহাশয়, রয়েছেন আমাদের শিলিগুড়ি কর্পোরেশনের ডেপুটি মেয়র রঞ্জন সরকার মহাশয়, রয়েছেন মাইনরিটি সভাপতি জেলা রফিকুল ইসলাম মহাশয়, এবং যুব সভাপতি রয়েছেন নির্ণয় রয় মহাশয়। তো যাই হোক, আমরা সবাই জানি গত 27 ফেব্রুয়ারি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি মিটিং আমাদের নিয়ে একটা সভা করেছিলেন। প্রত্যেক জেলার সভাপতি, মেয়র, চেয়ারম্যান, প্রত্যেক যারা ব্লক সভাপতিরা, ওয়ার্ড সভাপতি, অঞ্চল সভাপতি, তারা প্রত্যেকের শাখা সংগঠনের সভাপতি, তার দলনেত্রীর ডাকে আমরা কলকাতায় উপস্থিত হয়েছিলাম এবং নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটা সভা হয়েছিল। সেখান থেকে তিনি আমাদের কিছু নির্দেশ দিয়েছিলেন এবং সেই নির্দেশের সাথে সাথে আমরা একটা বিষয় লক্ষ্য করেছিলাম, তিনি সেই মঞ্চ থেকে এমন কিছু বিষয় পশ্চিমবাংলার মানুষের সামনে তো তুলে ধরেছিলেন, যাতে যার পর থেকে সারা ভারতবর্ষে সেই বিষয়টাকে নিয়ে একটা তোড়পাড় শুরু হয়ে যায়। সেটা হচ্ছে যে ভুয়ো ভোটার, বিশেষ করে একই এপিক নম্বরে যে দু জায়গায় বা 3 জায়গায় নাম, বা একই এপিক নম্বরে 2-3 জনের নাম, এরকম বহু বিষয় আমাদের তিনি যখন বলেছিলেন, সেটা নিয়ে সারা ভারতবর্ষে একটা আলোড়ন কিন্তু সৃষ্টি হয়েছিল, আমরা দেখেছিলাম আপনাদেরই মাধ্যমে। তারপর গত 6 মার্চ আমাদের আরেকটা মিটিং ডাকা হয়েছিল বিভিন্ন জেলার সভাপতি এবং চেয়ারম্যানদের নিয়ে, রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সির নেতৃত্বে। সেখানে আমাদের প্রচুর ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, আমরা সেই মতো করে জেলায় আমরা কাজও শুরু করেছিলাম। এবং 15ই মার্চে আমাদের কাছে আরেকটা মিটিং হয়েছিল, সেটা ভিসি আমরা ছিলাম, সোশ্যাল মিডিয়ার মারফত আমাদের একটা মিটিং হয়েছিল। সেখানে নেতৃত্ব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক AITC, এবং সুব্রত বক্সি, দুজনেই সেদিন সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন এবং বিস্তৃতভাবে একটা বিষয় তারা আমাদের কাছে তুলে ধরেছিলেন, একটা কর্মসূচির আকারে আগামী দিনের যে নির্বাচনের যে ভোটার লিস্ট, যে স্কুটনি, তার একটা কমিটি যদিও এর আগেই দলনেত্রী করে দিয়েছিলেন, একটা 35 জনের কমিটি সারা রাজ্য নিয়ে। ঠিক সেইভাবে আমাদের কাছেও যে নির্দেশ এসেছিল যে প্রত্যেক জেলাবাড়ি একটা করে ঠিক সেই রকমই নির্বাচনের যে স্কুটনির একটা কোর কমিটি থাকবে, সেটাতে আমরা আমাদের যেভাবে নির্দেশ দেওয়া হয়েছিল সেভাবে আমাদের জেলাও সারা রাজ্যের সাথে সাথে আমরাও করে নিয়েছি। আমাদের সেই কোর কমিটিতে যাদের যাদের বলা হয়েছিল সেইভাবে আমরা রাখি, এবং কিছু ইম্পর্টেন্ট নেতৃত্বকেও আমরা রেখেছিলাম। বিভিন্ন শাখা সংগঠন সেলের সভাপতিরা সেই কোর কমিটিতে আমরা রেখেছি, এবং আমাদের জেলার চেয়ারম্যান, আমি নিজে সভানেত্রী হিসেবে রয়েছি, আমাদের মেয়র এবং ডেপুটি মেয়র তারা রয়েছেন, ব্লক সভাপতিরা রয়েছেন, আমাদের কিছু জেনারেল সেক্রেটারি, কিছু আমাদের যারা ভাইস প্রেসিডেন্টরা রয়েছেন। তো এইভাবে আমরা আমাদের কোর কমিটিটা তৈরি করে নিয়েছি, এবং তারপরে আমরা আমাদের ব্লক স্তরে, গ্রামীণ এবং শহরের যে ব্লক, সেই স্তরেও আমরা কমিটিগুলো, এই ভোটার লিস্টের যে তদারকির একটা কমিটি, সেটা আমরা করেছি। এবং সেখানে যাদের যাদের রাখার কথা বলাও হয়েছিল, যেভাবে ইনস্ট্রাকশন এসেছিল ব্লক সভাপতি সহ, এবং তার সাথে আরেকটা সংযুক্তিকরণ ছিল যে গ্রামীণ ক্ষেত্রে ব্লক সভাপতির সাথে সহযোগিতায় থাকবেন BRS। সেইভাবে আমরা 7টা গ্রামীণ যে ব্লক আমরা নাম দিয়েছি, এবং শহরের ক্ষেত্রে আমাদের ব্লক সভাপতির সাথে টাউন সভাপতির সাথে একজন TRS সুপারভাইজার, তাদের নামও আমরা ইতিমধ্যে আমরা পাঠিয়ে দিয়েছি। এবং তারপরে আমাদের যেটা করতে হয়েছে, আমাদের একটা সময় বেঁধে, নির্দিষ্ট সময় আমাদের বেঁধে দেওয়া হয়েছিল
এবং সবটা আমরা সেই সময়ের আগেই করে ফেলতে পেরেছি। আমাদের অঞ্চল এবং ওয়ার্ডের ক্ষেত্রেও ঠিক একইভাবে আমাদের করতে হয়েছে, যেখানে অঞ্চল সভাপতি নিজে রয়েছেন এবং অঞ্চলের ক্ষেত্রে অঞ্চল সভাপতির সাথে একজন PRS আমরা রেখেছি, সুপারভাইজার গ্রামীণ ক্ষেত্রে, এবং শহরের ক্ষেত্রে ওয়ার্ড সভাপতির সাথে আমরা রেখেছি WERS বলে একজন সহযোগিতা এবং সুপারভাইজার হিসেবে ওয়ার্ডে আমরা রেখেছি। এবং সব থেকে যেটা বড় বিষয় আমরা আজকে বলবো যে এইটুকু তো ছিলই, 14 তারিখের মধ্যে আমাদের আর একটা বিষয় রেডি করে পাঠাতে হয়েছে। সেটা আমাদের প্রত্যেকটা বুথে, আমাদের এই যে জেলা দার্জিলিং জেলার সমতল এবং অ্যাডেডে আপনারা জানেন যে জলপাইগুড়ির 14টা ওয়ার্ড নিয়েও আমাদের কিন্তু ডাবগ্রাম ফুলবাড়ির যে বিধানসভার তার কিছুটা আমাদের সাথে, অর্থাৎ 14টা ওয়ার্ড, সেখানে 176টা বুথ, সেই 176টা বুথেই আমরা কিন্তু এজেন্ট দিয়েছি। আমাদের প্রত্যেকটা বুথের সভাপতি এবং কমিটি আগে থেকেই ছিল এবং তার সাথে আমরা একজন করে BLA আর একজন, অর্থাৎ একজন করে এজেন্ট আমরা দিয়েছি, যার সাথে এটা ভাবতে আমি পরে বলছি, বিষয়টা আসছে। এবং আমাদের যে ফাঁসি দেওয়া বিধানসভায় 261টা আমাদের বুথ রয়েছে অক্সিলারি সহ, আমরা জানি সেখানে প্রত্যেকটা বুথে আজকের ডেটে আমাদের বুথ সভাপতির সাথে বুথের কমিটির সাথে আমাদের একজন করে এক্সট্রা BLA অর্থাৎ বুথের এজেন্ট কিন্তু আমাদের রয়েছে। ঠিক সেইভাবেই শিলিগুড়ির বিধানসভার ক্ষেত্রে 245টা বুথে আমরা বুথ সভাপতির সাথে একজন করে BLA এজেন্ট কিন্তু আমরা দিয়েছি, BLA 2 যাদের আমরা বলছি। এবং মাটিগাড়া নকশাবাড়ি অনেকটা বড়, প্রায় ডবল আমরা বলবো, 300 অক্সিলারি, কিছু অক্সিলারি রয়েছে 328টা, যেটা 25 ছিল, 3টে আমাদের বেড়েছে, 328টা আমাদের বুথে আমরা কিন্তু বুথের সভাপতি আমাদের কমিটিতে রয়েছে, সাথে আমরা BLA 2 যে এজেন্ট সেটা কিন্তু আমরা নিযুক্ত করেছি। এবং সবথেকে ভালো বিষয় যে তাদের প্রত্যেককে কিন্তু আমরা বিধানসভা ওয়াইজ একটা কি বলবো, আমরা একেবারে একসাথে একযোগে তাদের করে আমরা প্রত্যেকটা 3টে বিধানসভা এবং ওইদিকে 14টা ওয়ার্ডকে আমরা কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা, প্রশিক্ষণ, যেটা রাজ্য থেকে আমাদের টিম এসেছিলো, একটা প্রশিক্ষণের ব্যবস্থা আমরা তাদের করেছি। আজকের ডেটে তারা প্রত্যেকে সোশ্যাল মিডিয়াটা ভীষণ ভালোভাবে তারা সেটাকে নিয়েছে, তারা প্রত্যেকে ট্রেনিংটাও নিয়েছে। এবং আমাদের শুধু পুরো রাজ্যে তো প্রায় লক্ষাধিক আমাদের BLA 2 রয়েছে, সেই মতো করে আমাদের জেলায় এই যে 3টে বিধানসভা সাথে অ্যাডেডের 14টা নিয়ে, অর্থাৎ আমাদের 110 জন BLA 2 রয়েছেন। জেলায় আমাকে BLA 1 দেওয়া হয়েছে এবং আমার সাথে 5 জন সহযোগী দেওয়া হয়েছে, যাদের এর আগে আমরা আমরা আগের যে সাংবাদিক সম্মেলন হয়েছিল সেখানে আমরা সেই 5 জনের কথা উল্লেখ করেছিলাম। এবং এই যে পুরো মনিটরিং টিমের সাথে আমাদের পুরো নেতৃত্বরা, শাখা সংগঠন, চেয়ারম্যান, মেয়র, ডেপুটি মেয়র, তারা তো থাকছেন। এবং প্রত্যেকটা, যেটা আমি একটু আগে বললাম, ব্লক, ওয়ার্ড, অঞ্চল স্তরেও কিন্তু আমাদের মনিটরিং টিম রয়েছে এবং বুথ স্তরে। এবং আগামীকাল থেকে আমরা এই যে কর্মসূচির আকারে আমরা এটাকে নিয়েছি, এটা আমরা এই কাজটা আমরা শুরু করব, যেটা আমরা অলরেডি শুরু করেছি। আমরা বহুদিন থেকে দিদির 27 তারিখের মিটিংয়ের পর জেলায় ফিরেই কিন্তু আমরা সেই কর্মসূচির আকারেই যে মনিটরিং টিম তৈরি করে এবং ভোটার লিস্টের যে স্ক্রুটিনিটা সেটা আমরা শুরু করে দিয়েছিলাম। এবং একটা সাংবাদিক সম্মেলন আমরা করে সেখানে সেই সময়ে যতটা এসছিল আমরা দিয়েওছিলাম। এবং যখন যেভাবে এসছে আমরা কিন্তু সেই বিষয়গুলোকে SDO অফিস বা DMকে আমরা সরাসরি দেওয়ার চেষ্টা করছি। এবং আজকে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখালেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আজকে লক্ষাধিক বুথের নেতৃত্ব, বুথের এজেন্টের সাথে সরাসরি শুধু জেলা নয় রাজ্যের সাথে কিন্তু একটা যোগাযোগ গড়ে উঠল, একটা টিম, সারা রাজ্যব্যাপী একটা টিম কিন্তু আজকে আমাদের এই পরিবারটাকে আরও বেশি সমৃদ্ধ করা হয়েছে। সেটা সত্যি আমাদের ভেবে ভীষণ ভালো লাগছে। এবং আমাদের যে কর্মসূচিটা থাকবে সেটা কাল থেকে আমরা শুরু করতে যাচ্ছি, প্রত্যেকটা বাড়ির দুয়ার। এবং দিদির এই যে বাংলার ভোট রক্ষা অভিযান বলে আমরা এই কর্মসূচিটা করছি, বাংলার ভোট রক্ষা অভিযান। এবং যে অ্যাপটা এবারে আমরা ডাউনলোড করছি, 2021-এও আমরা দিদির দুধ
অ্যাপ দিয়ে আমরা কাজ করেছি। এবার আরও উন্নত মানের একটা অ্যাপ, যেটা প্রত্যেকটা বুথের BLA-2 তারা কিন্তু এই অ্যাপটাকে ইনস্টল করছে। ইতিমধ্যে অনেকটা হয়ে গেছে, আরও কিছু বাকি রয়েছে, তাদেরটাও আমরা মনিটরিংয়ে রয়েছি, যাতে যত তাড়াতাড়ি সম্ভব সেই অ্যাপটাকে যাতে প্রত্যেকে এই 1010 জনই যাতে অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারে সেই দিকটা আমরা লক্ষ্য করছি। এবং প্রত্যেকটা এই যে বাড়ি বাড়ি আমরা যাব, যে বিষয়টা এর আগেও বলেছিলাম, সব থেকে বেশি নজর আমরা দিচ্ছি যে এই বিষয়গুলোতে, সেই বিষয়টা হচ্ছে একই এপিক নম্বরে 2-3 জন নাম, যেটা আমাদের দলনেত্রী আমাদের চোখে আগুন দিয়ে দেখিয়ে দিয়েছিলেন, এবং সেই মতো করে জেলায় ফিরে আমরা দেখলাম একদম সত্যি তিনি বলেছিলেন। আমরা কিন্তু ইতিমধ্যে একই এপিক নম্বরে প্রচুর নাম আমরা পেয়েছি। এছাড়া আমরা যে বিষয়টাকে আরও গুরুত্ব দেব, যে ইচ্ছে করে কিছু ভোটার ছিলেন যারা আমাদের লিস্টে বহুদিন তারা ভোট দিয়েছেন, লোকসভা, বিধানসভা, কর্পোরেশন বা পঞ্চায়েতে, ইচ্ছে করে তাদের নামগুলো কেটে দেওয়া হয়েছিল কোনো রাজনৈতিক অভিসন্ধি আমরা আজকে বলতে পারি। যারা আমরা আরেকটা বিষয় নিশ্চিত হয়েছি যখন আমরা স্কুটিটা শুরু করেছি, এই যে নামগুলো কাটা হয়েছে বেশিরভাগটা আমরা দেখলাম যে এটা রহস্যও হতে পারে যে তারা তৃণমূল মনোভাবাপন্ন। তো এই নামগুলো কাদের কাদের নাম প্রত্যেকটা বুথ ওয়াইজ আমরা একত্রিত করছি। এবং আর একটা বিষয় আমরা খুব নজর দিচ্ছি, অনেকের নাম ইচ্ছে করে সে জানছে না, সে কোনো আবেদনই করেনি, অথচ তার নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, অন্য জায়গায় তুলে দেওয়া হয়েছে। হয়তো এক ওয়ার্ডে ছিল অন্য ওয়ার্ডে, বা ওয়ার্ডে ছিল তাকে গ্রামীণ ক্ষেত্রে নিয়ে যাওয়া হয়েছে। এমনও দেখেছি যে মাটিগাড়ার একজনের নাম সেটা রানাঘাটে তুলে দেওয়া হয়েছে। এর পেছনে কী অভিসন্ধি সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি, আপনারাও বুঝতে পেরেছেন। তো এরকম বিভিন্ন বিষয়গুলো, বা নতুন ভোটার কারা রয়েছে, কতজন বাইরে রয়েছে, সবটা বিষয়, কারা বিভিন্ন রকম লক্ষ্মীর ভাণ্ডারের মতো অনেক তো আমাদের জনমুখী প্রকল্প রয়েছে, তো কারা এখনও কোন জনমুখী প্রকল্পের আওতায় আসতে পারে, তারা আসেনি, সেই বিষয়গুলোতেও আমরা মনিটরিং চালাচ্ছি, বা কাল থেকে যেটা আরও শক্তিশালীভাবে আমরা করার চেষ্টা করব। কারণ এই যে বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে এটা চাইছেন, তার একটাই উদ্দেশ্য, যে এই যে 2026-এর যে নির্বাচন হতে চলেছে, সেই নির্বাচন যাতে ভোটার লিস্টটা স্বচ্ছ ভোটার লিস্ট থাকে, এবং আরেকটা বিষয়কে গুরুত্ব দেওয়া, একটা বিষয় সুনিশ্চিত করা, সেটা হচ্ছে গিয়ে যে এই যে বাংলার ভোটদানের অধিকার শুধুমাত্র বাংলার মানুষ, ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে বাংলার মানুষদেরই যাতে থাকে, কোনো ভুয়ো ভোটার যাতে, যেহেতু অনলাইনে আজকাল নামটা তোলা যাচ্ছে, সারা বছরের একটা কন্টিনিউয়াস প্রসেস চলছে, এটা যাতে কোনোভাবেই বাইরের কারো নাম এখানে না চলে আসে। যদি আমরা ভুলবশত হোক বা ইচ্ছাকৃত হোক, সেটা যদি হয়ে থাকে, সেটা যাতে আমরা সাথে সাথে স্কুটির মাধ্যমে SDO বা DMকে আমরা এটা তুলে দিতে পারি, যা নিয়ে নির্বাচন কমিশনকে আমরা এই বিষয়টা তুলে ধরতে পারি। যে আপনাদের, আমি মনে করি পুরো বিষয়টাই, যেটা এই যে এত নাম যে উঠে আসছে, সেই বিষয়টা পুরোটাই নির্বাচন কমিশনের ব্যর্থতাই আমরা বলবো। এবং যেটা দিল্লিতে হয়েছিল বিগত কিছুদিন নির্বাচনে, তারপরেই কিন্তু দিল্লির নির্বাচন এবং মহারাষ্ট্রের নির্বাচন কিন্তু আমাদের চোখটা খুলে দিয়েছে। সেখানে কিন্তু প্রচুর এইভাবে পরবর্তীতে দেখা গেছে যে ভোটার লিস্টে প্রচুর ভুয়ো ভোটার, এবং বাংলায় আমরা দেখছি একটা দাঙ্গা লাগাবার, তারা দেখছে যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চলছেন, যেভাবে তারা ভোটার লিস্টকে সুনিশ্চিত করছেন, যেভাবে তারা সংগঠনকে ঢেলে সাজাচ্ছেন, আগামী দিন কোনোভাবেই তাদের জায়গা বাংলায় নেই। 21-এ যেমন তাদের খালি হাতে ফিরতে হয়েছিল, 26-এও ফিরতে হবে। সেই জন্য তারা কিছু নোংরামও শুরু করেছেন, আমরা ইতিমধ্যে দেখেছি, আপনারাও অবগত রয়েছেন। কিছু প্রমাণও কিন্তু আপনারা সবাই আমাদের সামনে চলে এসছে, যে বিজেপি শাসিত কিছু রাজ্য, যেমন বিহার থেকে বা ঝাড়খণ্ড থেকে, এরকম আরও কিছু যে রাজ্য, উত্তরপ্রদেশ থেকে তারা লোক ঢুকিয়ে দিচ্ছে এখানে, যেটা একটা ভোটার লিস্টের নাম তো সেটা রয়েছে, সেটা এখন আমরা করছি, সেটা দেখব। তার সাথে যে একটা নোংরামও তারা করছে একদম নিম্নমানের, সেটা তারা ধর্মের ভিত্তিতে যে রাজনীতি, সেটা তাদের প্রথম দিনের একটাই তাদের ভিত্তি, সেটা হচ্ছে বিভাজন। সেই বিভাজনকে আরও মারাত্মক করার একটা প্ল্যান তারা কিন্তু করে চলেছে। আমরা সেদিন যেটা গত কয়েকদিন আগে যেটা আমাদের এই রাজ্যে মুর্শিদাবাদ বা কয়েকটা জায়গায়, আমরা একসাথে কয়েকটা জায়গায় আমরা যে ঘটনা দেখলাম, সেটা ইচ্ছেকৃতভাবে
যদিও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা বিষয় খুব ভালো করছেন, যে তারা যতটা আগুন লাগাবার চেষ্টা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যে প্রশাসন, আমাদের লোকাল নেতৃত্ব, আমাদের যারা ব্লক সভা, যারা প্রশাসন, পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান, যারাই রয়েছেন না কেন, প্রত্যেকে কিন্তু বিষয়টাকে বুঝে গেছেন এবং সাথে সাথে সেটাকে নিয়ন্ত্রণে আনছেন। এবং এরকম দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঘোষণা কিন্তু করলেন, একটা ঘোষণা তিনি করলেন যে যাদের এইভাবে বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, যারা এরকম আহত হয়েছেন বা যে বিষয়টা ঘটলো, প্রত্যেকটা পরিবারকে তিনি 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন এবং তাদের বাড়িঘর যাদের ভেঙে দেওয়া হয়েছে বাংলার যে আবাস যোজনা থেকে তাদের সে বাড়িগুলো করে দেওয়া হবে। কিন্তু সেটা বড় কথা নয়, আমার কথা হচ্ছে হবে কেন। আমরা কয়েকদিন আগে দেখলাম যে একেবারে সম্পূর্ণ রাজনৈতিক মানে রাজনীতিগতভাবে যে একটা রাজনীতির ভাবে যে তারা আমাদের সাথে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সাথে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কোনোভাবেই না পেরে তারা এমন একটা কাজ করলেন, লজ্জাজনক একটা ঘটনা করলেন। সেটা কি, যে 26,000 আমাদের যারা চাকরি করেন, যারা শিক্ষক শিক্ষিকা বা আমাদের অশিক্ষক কর্মচারীরা, তাদেরকে পথে বসালেন। শুধু এই 26,000 যদি আমরা ধরি, তাদের পরিবারের গড়ে যদি 5 জন করে ধরি, তাহলে আজকে কত মানুষ আজকে পথে বসাতে তারা চেয়েছেন। যদিও বা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে, প্রথম ঘন্টা থেকে এই পর্যন্ত একটা কথা বলেই চলেছেন যে তিনি তাদের সাথে রয়েছেন, শেষ লড়াই তিনি লড়বেন। কেউ যাতে কোনোভাবে নিজেদের অসহায় বোধ না করেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সাথে রয়েছেন। এটা আমরাও নিশ্চিত যে সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় যখন আছেন, তিনি যখন বলেছেন তিনি পাশে আছেন, লড়াইটা লড়বেন, সুরাহা হতেই হবে, সুরাহা হবেই এটা এই বিষয়ে। এবং গত কয়েকদিন আগে আমরা একটা মিছিলও করেছিলাম, কয়েকটা মিছিল আমরা করলাম, কখনো যুবর পক্ষ থেকে হয়েছে, কখনো মূল সংগঠনের পক্ষ থেকে হয়েছে, ছাত্রের পক্ষ থেকে হয়েছে, বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে হয়েছে। সেটা ছিল যে ওষুধ, আমরা তো জানি যে নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের দাম তারা দিনের পর দিন বাড়িয়ে দিচ্ছে, যাতে আমাদের নাজেহাল অবস্থায় আমরা এসে পড়েছি। আমরা দেখলাম আমাদের বেসিক নিড, যেটা আমাদের ওষুধ, কিছু নিত্য প্রয়োজনীয় ওষুধ, এরকম প্রায় 1000 খানিক ওষুধের দাম তারা বাড়িয়ে দিল। এবং সবথেকে লজ্জাজনক একটা বিষয় যে স্বাস্থ্য বিমা, যাকে সামনে রেখে আমরা দৃঢ়তার সাথে এগিয়ে চলি, যে আমার তো স্বাস্থ্য বিমাটা রয়েছে, আমরা জীবনে অনেক ঝুঁকি নিয়ে নিই, কিন্তু আমরা যেমন সেই স্বাস্থ্য বিমার ওপরেও তারা একটা কর বসিয়ে দিলেন কেন্দ্র সরকার। তাহলে আমরা এই যে একটা রাম নবমী গেল বা নতুন বছর এলো, তার আমরা একটা কেন্দ্র সরকারের কাছে কি গিফট পেলাম? আমাদের সকালবেলা উঠে যে গ্যাসের সিলিন্ডারটা চাই, সেই গ্যাসের সিলিন্ডার আমরা দেখলাম 50 টাকা করে বাড়িয়ে দিল। এটা এই যে বিষয়গুলো, পেট্রোল ডিজেলের দাম তো রয়েছে, তাহলে এই যে ব্যাপারগুলো, বিষয়গুলো, আমরা কোন ভারতবর্ষে রয়েছি? আমরা ধর্ম বর্ণ দল নির্বিশেষে তো তাদেরকে হাতটা ধরেছিল, তাদেরকে আশীর্বাদ করেছিল। আজকে তারা ভারতবর্ষীকে কি দিতে পেরেছে? শুধু বিভাজন ছাড়া আর কিচ্ছু না, মিথ্যে বুলি আওড়ানো। আজকে আমরা মনে করি যে প্রধানমন্ত্রী, তার যে এলাকা, অর্থাৎ একটা লজ্জাজনক ন্যাক্কারজনক ঘটনা কয়েকদিন আগে ঘটলো বেনারসে, সেটা তার প্রধানমন্ত্রী নিজের জায়গা, নিজের নির্বাচনী ক্ষেত্র। আমরা দেখলাম সেখানে একজন 19 বছরের একটা মেয়েকে, সম্ভবত 19 বছর, আমি যদি ভুল না হই, তাকে 10 দিন ধরে ধর্ষণ করা হয়েছে 13 জন মিলে। অনেক আন্দোলনের পর 13 জনকে তারা 23 জন মিলে 13 জনকে তারা ধর্ষককে তারা ধরে মানে অ্যারেস্ট করতে পেরেছে। বাকি 10 জনের কোনো এখনও খবর নেই। কেন এখনও করতে পারছেন না? বা জাতীয় মহিলা কমিশন যখন আমাদের পশ্চিমবাংলায় এরকম বিক্ষিপ্ত কোনো ঘটনা ঘটে, তখন তারা যেভাবে চিৎকার চেঁচামেচি করে, যেভাবে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে, আজকে জাতীয় মহিলা কমিশন সেখানে কেন যাচ্ছেন না? সে বিষয়ে একটা বুলিও কেন আওড়াচ্ছেন না? কেন আমাদের সেখানকার মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী খাজুরির যে বলে যে গ্রাম, সেখানকার বিষয়টা, সেখানকার মুখ্যমন্ত্রী কেন পদত্যাগ করছেন না? আমাদের প্রধানমন্ত্রী কেন এখনও পদত্যাগ করলেন না? এছাড়াও আমরা একটা বিষয় দেখলাম যে মধ্যপ্রদেশে আমরা যখন এর আগে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে
লক্ষ্মীর ভাণ্ডারকে দেখে তারা একটা জনমুখী প্রকল্প নিয়েছিলেন, লাডলি বেহেনা বা এই টাইপের কিছু একটা। পরবর্তীতে তাদের যখন সেই আবার বাজেট হলো কদিন আগে, আমরা দেখলাম সেখানে বাজেটে প্রচুর অর্থ সেখানে কমিয়ে দেওয়া হলো। আর মহারাষ্ট্রের যে নির্বাচন হলো, মহারাষ্ট্রের নির্বাচনের আগে তারা অনেক বড় বড় কথা বললেন, কারণ নির্বাচন তাদের জিততে হবে। তারা বললেন মেয়েদের তারা ১,৫০০ করে একটা প্রকল্পের আওতায় তারা আনবেন। আমরা নির্বাচন পেরিয়ে গেলে দেখলাম তাদের হাতে ৫০০ করে টাকা ধরিয়ে দিলেন। তাহলে বিভিন্ন বিষয়কে আমরা যদি আমরা দেখি অপরাজিতা বিল, এই যে বিষয়গুলো ধর্ষণের মতো যে বিভৎস যে বিষয়গুলোকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের বিধানসভায় একটা আইন পাশ করলেন সর্বসম্মতিক্রমে, সেটা অপরাজিতা বিল, যে এই ধরনের ঘটনা ঘটলে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব চার্জশিট দিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড পর্যন্ত যাতে দেওয়া যেতে পারে। কিন্তু আমরা দেখলাম যে আজকে ৬ মাস পেরিয়ে গেলেও বিধানসভায় সেই বিল পাশ হলেও শুধুমাত্র একটা রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য সেই বিলটা আজও আমরা স্বাক্ষর হয়ে এলো না এবং বিলটা আজকে পাশ হলো না। তাহলে তারা কি চাইছেন? তাহলে আমরা বলতেই পারি আজকে এখানে বসে এই সাংবাদিক আপনাদের মাধ্যমে যে এই যে বেটি বাঁচাও বেটি পড়াও কথা যে তারা বারবার স্লোগান দিচ্ছেন, সেটা কি শুধু বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগানে রয়েছে? আমার তো মনে হচ্ছে সেটা গদি বাঁচাও স্লোগানে পরিণত হয়েছে। তো যাই হোক, আমরা আমাদের কর্মসূচি আকারে যে আগামী দিন যে ভোটার লিস্ট নিয়ে যে আমাদের কাজ শুরু করতে চলেছি, সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা তো করবই। আমরা সাধারণ জনগণের কাছে এবং ধর্ম বর্ণ দল নির্বিশেষে মানুষের কাছে আমরা আবেদন জানাবো, আপনারাও যোগদান করুন। এটা একটা আন্দোলনের আকারে আমরা আন্দোলনের রূপ যাতে এটা তৈরি হয়, কারণ এই আন্দোলনটা আপনাদের জন্য, আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। এবং আমাদের চেয়ারম্যান সাহেব রয়েছেন, তিনি কিছু বলবেন, ডেপুটি মেয়র মহাশয় তিনিও কিছু দিক নির্দেশ এখান থেকে করবেন। হ্যাঁ, দেখুন, এর আগে তো আমরা দিয়েছি, যখন প্রাথমিকভাবে ২-৩ দিনের মাথায় আমরা একটা দিয়েছি এবং পরবর্তীতে আমরা প্রচুর এরকম পেয়েছি যেটা নথিভুক্ত করে একসাথে আমরা কিছু এসডিও অফিসে প্রত্যেক সপ্তাহে দিচ্ছে আমাদের যারা টিম রয়েছেন। তো আমরা সেই বিষয়গুলো আগামী দিন আপনাদের হাতে খুব যত তাড়াতাড়ি সম্ভব সেটা তুলে দেব।